এদিকে ঢাকায় শেখ হাসিনার বাসভবন প্রস্তুত। নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায়ও এর প্রধান। দেশে ফেরার সকল প্রস্তুতি শেষ শেখ হাসিনার। ভারত চায় যেভাবে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে ভারত রেখে আসা হয়েছে, ঠিক সেভাবেই অথবা কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পর শেখ হাসিনা যে বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তারপর তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে কোথায় তার থাকার ব্যবস্থা হবে সেগুলোর পুরো নিরাপত্তা রুটিনটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতে চায়। শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। ভারত এখন তারেক সরকারের কাছ থেকে জানতে চাইছে হাসিনা ফিরলে তাকে কিভাবে গ্রহণ করা হবে, কে নিরাপত্তা দেবে, বিচার কিভাবে চলবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। তিনি স্টিল নাও বাংলাদেশের প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আসলে কি ভয় পাচ্ছেন তারা, সেই ভয়টা হচ্ছে শেখ হাসিনা আসলে অনেকগুলো ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যেভাবে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে ভারত রেখে আসা হয়েছে, ঠিক সেভাবেই অথবা কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পর শেখ হাসিনা যে বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তারপর তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাকে কোথায় আটক রাখা হবে বা কোথায় তার থাকার ব্যবস্থা হবে সেগুলোর পুরো নিরাপত্তা রুটিনটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতে চায়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যতই ফেসবুকে কড়া বিবৃতি দিক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন যে ঘটে গেছে তার প্রমাণ শুধুমাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ভারতের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে অবশেষে দেখা করেছেন সেটাই নয়, এর চেয়েও অনেক বড় চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে গেছে। খুব স্বাভাবিকভাবেই সেই ঘটনাটি মূলধারার সংবাদ মাধ্যমে শিরোনাম হয়নি, কারণ ভারতের শীর্ষস্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা এখন ঢাকায় অবস্থান করছেন। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পারাগ জৈন ওই দলটির নেতৃত্ব দিচ্ছেন বলে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। পারাগ জৈনের নেতৃত্বে হঠাৎ করে ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতের সবচেয়ে বেশি সুরক্ষিত রাখা হয় ভারতের যে ভিভিআইপিদের, তাদের নিরাপত্তা দেয় যে স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজি, সেই এসপিজির কর্মকর্তারা কেন ঢাকায় হঠাৎ করে উপস্থিত হলেন এমন একটা সময়ে যখন বাংলাদেশের পত্রপত্রিকা লিখছে যে ভারত বাংলাদেশের সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে। দিল্লিতে 5ই আগস্ট শেখ হাসিনাকে ভারত সংবাদ সম্মেলনটি করতে দেওয়ার পর মানে হঠাৎ করে রয়ের প্রধান পারাগ জৈন তিনি কেন ঢাকায় এসে উপস্থিত হলেন। পারাগ জৈনকে বলা হয় ভবিষ্যতের অজিত দোভাল এবং যিনি কিনা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের শুধুমাত্র অত্যন্ত কাছের বিশ্বস্ত তাই নয়, একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাছাই করে চিফ বানিয়েছেন এই পারাগ জৈনকে অপারেশন সিন্দুরের পর 2025 সালে। সেই অপারেশন সিন্দুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পারাগ জৈন, যিনি তখন রয়ের ড্রোন এবং আকাশ নজরদারির বিষয়টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এই পারাগ জৈনের নেতৃত্বেই তখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো এবং পাকিস্তান ভারত সীমান্তে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ভারত হামলা চালিয়েছিল। তার পরপরই অপারেশন সিন্দুরের সাফল্যের পরপরই প্রধানমন্ত্রী মোদী একে চিফ বানান এবং তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছিল যে এমন একজনকে চিফ বানানো হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান বানানো হয়েছে, যিনি নাকি হাতের তালুর মতো করে পাকিস্তান চেনেন, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা সম্পর্কে জানেন এবং ওই ড্রোন আর আকাশ নজরদারির মাধ্যমে পাকিস্তান কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি বানাচ্ছে সে বিষয়টা তার একেবারে নখদর্পণে আছে। এই ব্যক্তিকে পরবর্তীতে নভেম্বর মাসে এসে 2025-এ ওই যে এলিট প্রোটেকশন গ্রুপ ভিভিআইপিদের প্রধানমন্ত্রী মোদী সহ ভারতের সবচেয়ে সুরক্ষিত রাখা হয় যে ভিভিআইপিদের, সেই ভিভিআইপিদের সুরক্ষার দায়িত্বে যে দলটি স্পেশাল প্রোটেকশন গ্রুপেরও একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়। এহেন পারাগ জৈন এই সময়ে কেন বাংলাদেশের সাথে যদি সম্পর্কটা ভীষণ খারাপ থাকতো এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি আলোচনার পরিবেশের বা তারা যা উদ্বেগ জানাতে চায় সেটা শোনা হবে না, বোঝা হবে না, জানা হবে না এমন বার্তা থাকতো, তাহলে কি সত্যি ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পারাগ জৈন আরো 3 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে উপস্থিত হতেন? তারা এসেছেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এবং ডিজিএফআই এর প্রধান হিসেবে তারেক রহমান সরকার গঠনের 3-4 দিনের মধ্যেই তার অত্যন্ত বিশ্বস্ত কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল বানিয়ে ডিজিএফআই প্রধান বানালেন। তার পরপরই কিন্তু কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশের ডিজিএফআই প্রধান স্ত্রী সহ চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন এমন ঘোষণা দিয়ে দিল্লি ঘুরে এসেছিলেন এবং তারপর তিনি ঘুরে আসার পরের সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে এই যে
বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানের ভারত সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করলো। এখন এই যে পারাগ জৈন এবার ডিজিএফআই এর দাওয়াতে তার 3 জন কর্মকর্তা সহ ঢাকায় এলেন, তার প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দাদের সূত্রেই যে এই পারাগ জৈন ড্রোন আর আকাশ নজরদারির মাধ্যমে 2025-এর নভেম্বরে যখন বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন অজিত দোভাল যে তাকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন, এই পারাগ জৈন তখনই বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের তৎপরতা এবং বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটির ছবি তুলে দিয়েছিলেন। এমনকি লন্ডনে বসে যখন ভারতের রাষ্ট্রদূত ভারতের লন্ডনে নিযুক্ত কর্মকর্তার সঙ্গে বাংলাদেশে ফেরার বিষয়ে তারেক রহমানের আলাপ হয়েছে, তখনও ভারতের তরফে তারেক রহমানকে এই সব ছবি তুলে দেওয়া হয়েছিল যাতে তিনি বাংলাদেশে ফিরে যখন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন হয়েই তিনি এই বিষয়ে উদ্যোগী হন এবং এই পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে বন্ধ করেন। তারেক রহমান সে কাজটা যেমন করেন নাই, তার আরেকটা যেটা সবচেয়ে বড় অনুরোধ ছিল বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল করতে, সেই কাজটাও করেন নাই। সেটা হচ্ছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি। আর এরই মধ্যে একদিকে যেমন তারেক রহমান আইন করে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম, ওদিকে শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এখন কোন পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এসপিজি গ্রুপের সদস্যরা এবং চিফ পারাগ জৈন বাংলাদেশে আসতে পারেন, সেই প্রশ্নটার উত্তর খুঁজতে গেলে সরাসরি জানা যাচ্ছে যে এদের সাথে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বৈঠক হয়েছে। এছাড়াও এরা বিভিন্ন বৈঠক করেছেন বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে, দীনেশ ত্রিবেদীর সঙ্গেও তারা বসবেন বটে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তারা যে বিষয়ে মত বিনিময় করেছেন সেটা এক, তাদের হাতে প্রমাণ আছে, ছবি আছে, বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে একের পর এক জঙ্গি শিবির গড়ে উঠেছে, যা নিয়ে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি কথা বলেছেন যে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, তা নিয়ে কথা বলেছেন এবং সরকারকে খুবই দ্রুত এই তৎপরতা বন্ধ করতে হবে, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, সেটা পরিষ্কার করে বলেছেন। এমন একটা পরিস্থিতিতে বলেছেন যখন কিনা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে কিন্তু সেই গ্রিন সিগন্যাল পেয়েই তারা এসেছেন যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর হতে আগ্রহী, এ বিষয়ে তৎপর হতে চায় এবং সরকারের সর্বোচ্চ পর্যায়কে এ বিষয়ে একমত করতে তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের তার সাথে একটা বৈঠকেরও ব্যবস্থা করে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর যে কাজটিতে তারা মূলত এসেছেন, যেই ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে তারা এসেছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলেছেন এবং ভারতের কথা হচ্ছে ভারত কিছুতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, কারণ ট্রাইব্যুনালের ওই মামলায় যেভাবে বিচার কাজ পরিচালনা হয়েছে এবং যে ধরনের রায় দেওয়া হয়েছে তার কোনোটাই আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে ভারত মনে করে না। কাজেই ওই বিচারের ভিত্তিতে ভারত প্রত্যর্পণ করবে শেখ হাসিনাকে ভারতের মাটিতে গ্রেফতার করে, সেটা যে কখনোই ঘটবে না সে বার্তা যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীনেশ ত্রিবেদী দিয়েছেন, ভারতের তরফে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মাধ্যমেও, ঠিক তেমনি ভাবে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান এসেও বাংলাদেশে সে কথাটাই স্পষ্টভাবে জানিয়েছেন। কিন্তু ভারত চায় যেভাবে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে ভারত রেখে আসা হয়েছে ঠিক সেভাবেই, অথবা কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পর শেখ হাসিনা যে বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তারপর তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাকে কোথায় আটক রাখা হবে বা কোথায় তার থাকার ব্যবস্থা হবে, সেগুলোর পুরো নিরাপত্তা রুটিনটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতে চায়। কারণ ভারতের গোয়েন্দা সংস্থার কাছে সর্বোচ্চ তথ্য আছে। ওই যে যিনি হাতের তালুর মতো চেনেন পাকিস্তান আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে, ভারতের গোয়েন্দা সংস্থার ভেতরে সেই পারাগ জৈনের কাছে সুস্পষ্ট তথ্য আছে যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করার প্রচেষ্টা চালাবে। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা লিখছে, যাদের সংবাদ নিয়মিত পড়লে খুব সহজে বোঝা যায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সেই পত্রিকাটি লিখছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সামিটে যোগদানের পর দেশে ফিরে আসার পরপরই হয়তোবা শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হতে পারে। মানে এই যে পারাগ জৈন হঠাৎ করেই আগস্ট মাসে ঢাকা গিয়ে উপস্থিত হলেন, নর্থ ইস্ট নিউজ লিখছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে এই যে শেখ হাসিনার দেশে ফেরাটা আসলে ডিসেম্বর পর্যন্ত আটকে থাকবে না, বরং আগামী মাসে সেপ্টেম্বর মাসে তারেক রহমান ভারত সফর শেষে ফিরলেই শেখ হাসিনার ভারত থেকে ফেরার একটা পুরোপুরি ব্যবস্থা করবার জন্যই এই গোয়েন্দা
কর্মকর্তারা ঢাকায় এসে পৌঁছেছেন। ভারতের গোয়েন্দা সংস্থার দাবি যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ নিরাপত্তায় শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন যখন তিনি বাংলাদেশে ফিরবেন। এবং তাদের দাবি যে এই ব্যবস্থাটি সম্পর্কে তারা যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট না হন, তাহলে যে ব্যবস্থায় শেখ হাসিনা ফিরবেন তাতে তিনি ফিরলেই তাকে হত্যা করা হতে পারে, এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে ভারতের যেটা আশঙ্কা, বাংলাদেশে ওরকম একটা সফল হত্যা মিশনের পর সেই দাপট একেবারেই সীমা ছাড়িয়ে যাবে। কাজেই ভারত এখন থেকে সম্পূর্ণত নিশ্চিত হয়ে সামনে এগোতে চাইছে, এবং বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এই বোঝাপড়া হয়ে গেছে। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যেমন হয়েছে, তেমনি বাংলাদেশের সরকার প্রধানের সাথেও তাদের এই বোঝাপড়া হয়ে গেছে যে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা যেমন তুলতে হবে, তেমনি শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে কোথায় রাখা হবে, কোন সাব জেলে, কোন ভবনে, সেনানিবাস মানে ক্যান্টনমেন্টের ভেতরে নাকি ক্যান্টনমেন্টের বাইরে, তাহলে কি তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলো যেমন চূড়ান্ত করে ফেলতে হবে খুব শিগগিরই, তেমনি বাংলাদেশ সরকারকে, তারেক রহমান সরকারকে সারা বাংলাদেশ জুড়ে জঙ্গি তৎপরতায় লাগাম টেনে ধরতে হবে। আর ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে যেসব জঙ্গি শিবিরের ছবি পারাক জৈন, অজিত দোভালের হাত দিয়ে সেই 2025-এর নভেম্বরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখনকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছিলেন, যেগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছিলেন, সেগুলো এখনই বন্ধ করতে হবে। কিন্তু 9 আগস্টের ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দলের সফরের সময় গোপনীয়তা এবং পরদিন আবার তারেক রহমান, দীনেশ ত্রিবেদী মানে ভারতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তাদের মধ্যে বৈঠক, এই তিনটে যদি একসঙ্গে রাখা হয় তাহলে বোঝা যায় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই ভারতীয় গোয়েন্দাদের এই ঢাকা সফর। আর এটাই যে সম্ভাব্য এই সফরের কেন্দ্রীয় বিষয়, এটা মানছেন আন্তর্জাতিক কূটনীতি বিশেষজ্ঞরা। যদিও ভারত এ ব্যাপারে মুখ খুলছে না, আর পরিস্থিতির চাপে বাংলাদেশ সরকার এতটাই বিমর্ষ ও বিপর্যস্ত যে কি বলবে ভেবেই পাচ্ছে না। কেন বলা হচ্ছে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সবকিছু ঠিকঠাক করতে ভারতীয় গোয়েন্দাদের এই সফর, এবং একই সঙ্গে তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কেন, এটা আদৌ কাকতালীয় নয়, এই কি জন্যে সেটা এবার এখানে আলোচনায় আসা যাক। প্রথমত, হাসিনার ফেরার ঘোষণা নতুন নয়। 10ই জুলাই তিনি রয়টার্সকে জানিয়েছিলেন ডিসেম্বর নাগাদ তিনি কয়েকজন বরিষ্ঠ বা জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন এবং আদালতে আত্মসমর্পণ করবেন। সে সময় তিনি স্পষ্ট বলেছিলেন ঢাকা সরকারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। কিন্তু 5 আগস্ট দিল্লির সাংবাদিক সম্মেলনে সেই ঘোষণা প্রকাশ্য রাজনৈতিক অঙ্গীকারে পরিণত হয়েছে। তিনি শুধু এবার ফেরার কথাই বলেননি, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং তার বিরুদ্ধে মামলাগুলিকে রাজনৈতিক বলে তিনি প্রত্যাখ্যান করেছেন। 5 আগস্ট তার বক্তব্য শরীরী ভাষা অনেক প্রত্যয়ী ও বলিষ্ঠ। এর অর্থ এটি আর একজন অভিযুক্ত মাত্রের নিছক আত্মসমর্পণের প্রশ্ন নয়, এটি বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক শক্তির পুনঃপ্রবেশের প্রশ্ন। দ্বিতীয়ত, হাসিনার সাংবাদিক সম্মেলনের মাত্র 4 দিন পর ভারতীয় নিরাপত্তা প্রতিনিধি দল ঢাকা পৌঁছে গেছে। এটি নিছক কাকতালীয় হলে সময়টা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। তৃতীয়ত, দলটির সদস্যদের পরিচয় ও পদ গোপন রাখা হয়েছে। সাধারণ সীমান্ত সহযোগিতা বা নিয়মিত প্রাতিষ্ঠানিক বৈঠক হলে অন্তত নেতৃত্বদানকারী কর্মকর্তার পরিচয় প্রকাশ করা যেত। এই গোপনীয়তা ইঙ্গিত দেয় আলোচনার বিষয় রাজনৈতিকভাবে সাধারণ নয়, বরং অত্যন্ত বিস্ফোরক। চতুর্থত, এই দলটি যদি ডিজিএফআই এর আমন্ত্রণেই গিয়ে থাকে, তার অর্থ তারেক সরকার অন্তত আলোচনা করতে রাজি হয়েছে। ঢাকা যদি হাসিনার প্রত্যাবর্তনকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করত, তাহলে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে আলোচনায় বসার কোনো প্রয়োজন ছিল না। কি নিয়ে কথা হচ্ছে তাহলে? হাসিনার ফেরা বলতে শুধু দিল্লি থেকে একটা বিমানে উঠলেন এবং ঢাকায় পৌঁছে গেলেন এটা বোঝায় না। 5টা জটিল প্রশ্নের উত্তর তার বিমানে ওঠার আগেই ঠিক করতে হবে। প্রথম কথা, তিনি কোন আইনি পরিচয় ফিরবেন? স্বেচ্ছায় আত্মসমর্পণকারী অভিযুক্ত হিসেবে, ভারতের হাতে প্রত্যর্পিত ব্যক্তি হিসেবে, নাকি রাজনৈতিক সমঝোতার অধীনে প্রত্যাবর্তনকারী প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিরবেন? এই তিনটির আইনি ও রাজনৈতিক ফলাফল সম্পূর্ণ আলাদা। ঢাকা বিমানবন্দর থেকে তাকে কে হেফাজতে নেবে? বাংলাদেশ পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, না কোনো যৌথভাবে নির্ধারিত ইউনিট? ভারতের কাছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক প্রশ্ন। কে তার হেফাজত নেবে? তাকে কোথায় রাখা হবে এটাও আর একটা বড় ব্যাপার। সাধারণ কারাগারে, বিশেষ সুরক্ষিত কারাগার, সামরিক নিয়ন্ত্রিত স্থাপনা যেমন ক্যান্টনমেন্টে, হাসপাতাল, না গৃহবন্দিত্ব?
প্রতিটি বিকল্পের নিরাপত্তা ও রাজনৈতিক অর্থ আলাদা আলাদা। এরপর আদালতে হাজিরা ও মৃত্যুদণ্ডের কি হবে? হাসিনা মৃত্যুদণ্ডের মুখোমুখি। ভারত যদি তার নিরাপদ প্রত্যাবর্তন চায়, তবে দিল্লি নিশ্চয়ই চাইবে তাকে তৎক্ষণ যেন মৃত্যুদণ্ড কার্যকরের ঝুঁকিতে তাকে না পড়তে হয়। অর্থাৎ আপিল, পুনর্বিচার এবং আইনজীবীর সুযোগ নিশ্চিত থাকবে। যাকে বলে ফেয়ার ট্রায়াল, সেটা নিশ্চিত করতে হবে তারেক রহমান সরকারকে। এরপর আসছে রাজনৈতিক সহিংসতা, যেটা শেখ হাসিনা দেশে ফিরলে হবে, সেটা কিভাবে ঠেকানো হবে। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর, আদালত ও কারাগার ঘিরে আওয়ামী লীগ সমর্থকদের বড়সড় জমায়েত হবেই। বিক্ষোভ এবং তার পাল্টা বিক্ষোভ হতে পারে। জামাত, এনসিপি বড় কিছু করতে চাইবে, সে প্ল্যান তারা করছে। এমনকি হাসিনার উপর হামলাও করে দিতে পারে তারা। তাকে বহনকারী গাড়ি বহরে আক্রমণ হতে পারে, কিংবা বন্দি দশায় তার ক্ষতির চেষ্টা হতে পারে। তেমন ঘটলে ঘটনা বাংলাদেশকে ভয়াবহ অস্থিরতার মধ্যে ঠেলে দেবে। অর্থাৎ ভারতীয় কর্মকর্তারা শুধু একজন ব্যক্তির দেহ রক্ষার ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন না, তারা রিটার্ন প্রোটোকল, যাত্রাপথ, হস্তান্তর, হেফাজত, আদালত, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ এবং জনসমাবেশ নিয়ন্ত্রণ, এই সমস্ত নিরাপত্তা কাঠামো নিয়ে কথা বলতে ভারতীয় গোয়েন্দারা গেছেন ঢাকায়। নয়াদিল্লির সাউথ ব্লকে আর একটি প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে এখন, সেটা হলো ভারতীয় নিরাপত্তা কর্মী তারা কি হাসিনার সঙ্গে ঢাকায় যেতে পারেন? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই যেতে পারে। সীমিত সংখ্যক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বিমান বাংলাদেশে পৌঁছানো, ঢাকায় সেখানকার অথরিটির হাতে তাকে পৌঁছে দেওয়া পর্যন্ত তার সুরক্ষা দিতেই পারেন। কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে তারা স্বাধীনভাবে সশস্ত্র নিরাপত্তা পরিচালনা করতে পারেন না। তার জন্য তারেক সরকারের স্পষ্ট অনুমতি এবং লিখিত কার্যবিধি প্রয়োজন, আর সেই ব্যাপারেও কথা বলতে এরা গেছেন। সুতরাং ভারতীয় কমান্ডো বাংলাদেশে নেমে হাসিনাকে নিরাপত্তা দেবে, এমন দাবি এই মুহূর্তে করা ঠিক হবে না। তবে জানা যাচ্ছে তারেক সরকারের অনুমতি নিয়ে ভারতীয় কমান্ডোরা যাতে শেখ হাসিনার সঙ্গে থাকতে পারে, সে ব্যাপারে আলোচনা করবেন ভারতের যে গোয়েন্দারা গেছেন তারা, এবং তাদের ফিডব্যাক নিয়ে তারেক রহমানের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন ভারতীয় রাষ্ট্রদূত। এই কথা প্রথমে ডিজিএফআই স্তরে হবে, পরে তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর মধ্যে আলোচনায় এই প্রসঙ্গ আসবে। সব মিলিয়ে ভারতের চাহিদাগুলো তাহলে কি? বাংলাদেশের একটি পরীক্ষিত বিশেষ ইউনিট তাকে গ্রহণ করবে। ভারতীয় লিয়াজো অফিসার্স তার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন। হাসিনার অবস্থান ও চিকিৎসা সম্পর্কে দিল্লিকে নিয়মিত তথ্য দেওয়া হবে। তার প্রাণহানি বা বেআইনি আচরণ না হওয়ার নিশ্চয়তা ঢাকাকে লিখিতভাবে দিতে হবে, এবং তারেকের সামনে এসব মেনে নেওয়া ছাড়া পথ নেই। কারণ আমেরিকা ও ভারত যৌথভাবেই শেখ হাসিনার ফিরে যাওয়ার ব্যাপারটা দেখছেন। আমেরিকার মত নিয়েই ভারত এই ব্যাপারগুলো তৈরি করেছে। সেটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন বাংলাদেশকে সার্জিও গোর মাত্র কদিন আগে। ক্ষমতা গ্রহণের পরে ভারত তারেক রহমানকে সহযোগিতার সুযোগ দিয়েছিল, কিন্তু তিনি চীন ও পাকিস্তানের সঙ্গে দ্রুত সম্পর্ক বাড়িয়ে দিল্লিকে দূরে রেখেছিলেন। সম্ভবত তার হিসাব ছিল ভারত শেষ পর্যন্ত নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নেবে এবং হাসিনা প্রশ্নে পিছিয়ে আসবে। কিন্তু ঘটনা প্রবাহ উল্টো দিকে গেছে। ভারত হাসিনাকে প্রত্যর্পণ করেনি, তাকে দিল্লিতে প্রকাশ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও বাধা দেয়নি, যদিও বাংলাদেশ তার যথেষ্ট চেষ্টা করেছিল। এরপর হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন। ফলে তারেক সরকারের সামনে এখন একটিই কঠিন বাস্তবতা, ভারতকে দূরে রেখে চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকে পড়লেও বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরক রাজনৈতিক প্রশ্নটির চাবিকাঠি এখন অনেকাংশে দিল্লির হাতে চলে গেছে। এই কারণেই আগে যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতে পিছিয়ে যাচ্ছিল তারেক রহমান সরকার, এখন সেই সাক্ষাৎ জরুরি হয়ে উঠেছে। তারেক রহমান এতদিনে বুঝেছেন ভারতকে উপেক্ষা করে হাসিনার প্রত্যাবর্তন ঠেকানো বা সেটা নিয়ন্ত্রণ করা দুটোর কোনোটাই সহজ নয়। দিল্লির সম্ভাব্য বার্তা আর কি হতে পারে? ভারত সম্ভবত সরাসরি বলছে না যে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করুন, তবে এটা বলতেই পারে, কিন্তু এই মুহূর্তে বলছে না। বলতে পারে এই জন্যই যে হাসিনা পদত্যাগ করেননি, এবং 24-এর যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যা কিছু ঘটেছে সেটা পুরোপুরি অসাংবিধানিক। সুতরাং ভারতের বার্তা আরও এই মুহূর্তে বাস্তববাদী হবে। হাসিনা বাংলাদেশের নাগরিক, তার দেশে ফেরার অধিকার অস্বীকার কেউ করতে পারেন না। তাকে হত্যা, গুম বা অপমানজনক আচরণের ঝুঁকিতে ফেলা চলবে না। বিচার হলে তার স্বচ্ছ, আপিলযোগ্য এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থককে অনির্দিষ্টকাল রাজনৈতিক ব্যবস্থার বাইরে রাখা যাবে না।
বাংলাদেশের মাটি ভারত বিরোধী শক্তি বা পাকিস্তানি জঙ্গি নেটওয়ার্কের জন্য আর ব্যবহার করা যাবে না, ভারতের কথায় স্পষ্ট বুঝিয়ে দিয়ে আসবে। এর বিনিময়ে ভারত তারেক সরকারকে অস্থিতিশীল করার পথে হাঁটবে না এই মুহূর্তে, এবং দ্বিপক্ষীয় সহযোগিতা পুনরায় বাড়াবার কথা ভারত মেনে নেবে। এখানেই গোয়েন্দা প্রতিনিধি দল এবং দীনেশ ত্রিবেদীর বৈঠক একই বৃহত্তর প্রক্রিয়ার দুটো অংশ হয়ে ওঠে। একই প্রক্রিয়ার গোয়েন্দারা নিরাপত্তার কাঠামো ও ঝুঁকি নির্ধারণ করছেন, হাই কমিশনার রাজনৈতিক সম্মতি আদায়ের চেষ্টা করছেন। তারেক সরকারের আসল ভয়টা কোথায়? তারেক সরকারের ভয় কেবল হাসিনার প্রত্যাবর্তন নয়, তার ভয় হাসিনা নিরাপদে ফিরলে সেটি আওয়ামী লীগের পুনরুত্থানের, ব্যাপক পুনরুত্থানের সূচনা হয়ে উঠতে পারে। হাসিনা যদি বিমানবন্দরে নামেন, আদালতে আত্মসমর্পণ করেন এবং তার বিরুদ্ধে মামলাগুলি আন্তর্জাতিক নজরদারিতে আসে, তাহলে কয়েকটি প্রশ্ন সামনে চলে আসবে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কতদিন থাকবে? দ্বিতীয়ত, দলটি কি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে? তৃতীয়ত, হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধ না বিশ্বাসযোগ্য বিচার? তারেক সরকার চতুর্থ, তারেক সরকারের ভারত নীতি কি বাংলাদেশকে অপ্রয়োজনীয়ভাবে বিচ্ছিন্ন করেছে? পঞ্চমত, সেনাবাহিনী ও প্রশাসনের ভেতরে কারা হাসিনার নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত? অর্থাৎ হাসিনা কারাগারে গেলেও রাজনৈতিকভাবে নিশ্চিত হবেন এমন নিশ্চয়তা নেই, বরং আদালত ও কারাগারই তার নতুন রাজনৈতিক মঞ্চ হয়ে উঠতে পারে। শেষমেশ যা দাঁড়াচ্ছে সেটা হলো শেখ হাসিনার প্রত্যাবর্তন আর শুধু তার ব্যক্তিগত ঘোষণা নয়, দিল্লি সেটিকে একটি বাস্তব সম্ভাবনা হিসেবে পরিকল্পনার স্তরে নিয়ে গেছে। ভারত এখন তারেক সরকারের কাছ থেকে জানতে চাইছে হাসিনা ফিরলে তাকে কিভাবে গ্রহণ করা হবে, কে নিরাপত্তা দেবে, বিচার কিভাবে চলবে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। এবং অর্থাৎ বাংলাদেশে ভারতের ফুটপ্রিন্ট শুধু যে বড় হচ্ছে তা নয়, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের কেন্দ্র আবার দিল্লির দিকে সরে যাচ্ছে। তারেক রহমান এতদিন ভারতের বাড়ানো হাত ধরেননি, এখন পরিস্থিতি তাকে ভারতের সঙ্গে বসতে বাধ্য করছে। তবে ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিচ্ছে এ কথা বলার সময় এখনো আসেনি, ভারত সে কথা বলছেও না। আপাতত যা দেখা যাচ্ছে, ভারত তার নিরাপদ প্রত্যাবর্তনের শর্ত তৈরি করতে চাইছে, আর সেই প্রত্যাবর্তনের রাজনৈতিক অভিঘাত নিয়েই তারেক সরকার সবচেয়ে বেশি চিন্তিত। এর পরের ধাপে আছে দেশে নতুন করে নির্বাচনের প্রশ্ন। ভারতের স্পষ্ট বক্তব্য, 2024-এর 5 আগস্টের পর থেকে পর্যন্ত বাংলাদেশে যা কিছু হয়েছে, এমনকি সাম্প্রতিক নির্বাচন পর্যন্ত, সব অসাংবিধানিক, অতএব তা বাতিলযোগ্য। হয় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীত্বে ফেরাও, নইলে নতুন নির্বাচনের ব্যবস্থা করো। এটা এর পরের ধাপে ভারত